হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে ডিপিপি 2 এর সলিউশনটা দেখব। তাহলে প্রথমে যেটা ছিল যে নিচের সমবায়বী অ্যালকিল ব্রোমাইডগুলির স্ফুটনাঙ্কের বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও, ঠিক আছে। তাহলে ফার্স্টে যেটা ছিল যে CH3 C CH3 CH3 Br এটা ছিল, দিয়েছিল CH3 CH, এক সেকেন্ড, আচ্ছা নেক্সট ছিল তোমার CH3 CH CH3 CH2 Br, তারপরে ছিল CH3 CH2 CH2 Br, দিয়েছিল CH3 CH CH Br CH3, ঠিক আছে। তাহলে আমরা জানি যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হয়, দিয়ে 2 ডিগ্রি, দিয়ে 1 ডিগ্রি, নাকি? তাহলে এটা দেখো 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এই যে 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে তার মধ্যে তো 3 ডিগ্রি সবচেয়ে কম, মানে একেরটা সবচেয়ে কম হবে, দিয়ে 2 ডিগ্রি হবে মানে দুইয়েরটা হবে। এটা ভুল লেখা হয়ে গেছে নাকি? দুইয়ে এটা লেখা আছে। আচ্ছা, তাহলে একের সবচেয়ে কম দিয়ে হবে তোমার চারেরটা, হ্যাঁ চারেরটা, কারণ চারেরটা 2 ডিগ্রি। এরপরে 1 আর 2-এর মধ্যে দেখো একটা 1 ডিগ্রি, দুটো 1 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু এই দুই, এটা CH2 Br আছে নাকি? তাহলে দুইটা 1 ডিগ্রি, তিনটা 1 ডিগ্রি, তাহলে 2 আর 3-এর মধ্যে 2-এর ক্ষেত্রে ব্রাঞ্চিংটা আছে, দেখো এটা লিনিয়ার চেন, এদের একটা ব্রাঞ্চিং আছে বা শাখা আছে। 3-এর ক্ষেত্রে কোনো শাখা নেই, তাহলে যেখানে শাখা নেই তার সবচেয়ে বেশি হয়, তাহলে 3 সবচেয়ে বেশি হবে নাকি? তারপরে 2, তাহলে 3 2 4 1। আচ্ছা, বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধির ক্রম তো নর্মাল কোশ্চেন। এরপরে 3-এর কোশ্চেনটা বলছে কোন যৌগটির আদ্র বিশ্লেষণে SN1 পদ্ধতিতে সহজসাধ্য হয়, ঠিক আছে। তাহলে SN1-এ কী হবে? কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে কার্বোক্যাটায়ন কীভাবে তৈরি করবে? জাস্ট লিভিং গ্রুপটা বের করে, তাহলে টার্ট বিউটাইল ক্লোরাইড, ওখান থেকে সিএলটা বের করানোর পর যে কার্বোক্যাটায়নটা পাবে সেটা হচ্ছে এটা, দিয়ে আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল ক্লোরাইড, তাহলে ওখান থেকে সিএল বের করানোর পরে এই কার্বোক্যাটায়নটা পাবে। বেঞ্জাইল ক্লোরাইড, তাহলে বেঞ্জাইল ক্লোরাইড থেকে সিএল বের করানোর পরে এটা পাবে। ক্লোরোবেঞ্জিন থেকে সিএল বের করানোর পরে এটা পাবে। তাহলে এই চারটার মধ্যে দেখো সবচেয়ে স্টেবল কোনটা? এই 3 নাম্বারেরটা, যেটা রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে রেজোনেন্স স্টেবিলাইজড হওয়ার জন্য এর SN1 প্রক্রিয়াটা সবচেয়ে ফাস্ট হবে। আচ্ছা, নিচের কোনটি SN1 বিক্রিয়া সবচেয়ে দ্রুত হয়? তাহলে 4 নাম্বারটার ক্ষেত্রে দেখো চারটা যে যৌগ দেওয়া আছে সেখান থেকে সিএলটা বের করানোর পর আমি যে কার্বোক্যাটায়নগুলো পাচ্ছি সেই কার্বোক্যাটায়নগুলো লেখা আছে, ঠিক আছে। তাহলে এই 4টা কার্বোক্যাটায়নের মধ্যে এই যে সেকেন্ড যে কার্বোক্যাটায়নটা আছে এটা দেখো রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি লাভ করছে, তার জন্য এটা সবচেয়ে বেশি স্টেবল, তার জন্য SN1 বিক্রিয়াটা সবচেয়ে ফাস্ট হবে। এরপরে 5 নাম্বার বলছে নিচের কোন যৌগটির ক্ষেত্রে SN1 বিক্রিয়া দ্রুত হয়? তাহলে এখানেও তুমি কার্বোক্যাটায়ন তৈরি করবে। ডিফারেন্স দেখো যে এখানে প্যারা পজিশনে NO2 আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে OCH3 আছে, এখানে Cl আছে। তাহলে হাইড্রোজেনের তো কোনো ইফেক্ট নেই, NO2-র কী ইফেক্ট আছে? NO2-র -I -R, তাহলে -I -Rএর মাধ্যমে কী করে ইলেকট্রন টানে, তাহলে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। তো কার্বোক্যাটায়নে যদি কেউ ইলেকট্রন দেয় বা পুশ করে সেই ক্ষেত্রে তার স্টেবিলিটি বেশি হয়। তাহলে -I -R দিয়ে যদি টানে এই স্টেবিলিটি সবচেয়ে কম। এখানে লাস্টেরটার ক্ষেত্রে দেখো Cl এর কী আছে? -I ইফেক্ট আছে, এও তো টানবে, তাহলে এরও স্টেবিলিটি কমে যাবে। সেকেন্ডের ক্ষেত্রে কোনো ইফেক্ট নেই, না টানছে না পুশ করছে। থার্ডের ক্ষেত্রে দেখো OCH3-তে যে অক্সিজেনের লোন পেয়ারটা আছে
ওই লোন পেয়ারটা দান করার মাধ্যমে ও কিন্তু ইলেকট্রন পুশ করতে পারবে রেজোনেন্সের মাধ্যমে। তাহলে যেহেতু রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন পুশ করছে, যদিও ইন্ডাকটিভের মাধ্যমে ইলেকট্রন টানছে, তাহলে রেজোনেন্সটাই বেশি প্রায়োরিটি পাবে দুটোর মধ্যে। তাহলে রেজোনেন্সের মাধ্যমে কী করছে, ইলেকট্রন পুশ করছে, তার জন্য এই কার্বোকেন্ডালের স্টেবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, 6-এরটা এগুলো নর্মাল কোশ্চেন, একদম নোটসের কোশ্চেন ডাইরেক্ট। 7-এরটা দেখো, কোন হ্যালাইডটি সবচেয়ে নিকৃষ্ট নিউক্লিওফাইল? 7-এরটা এটা ভুল আছে। কোন নিউক্লিওফাইলটি সবচেয়ে নিকৃষ্ট নিউক্লিওফাইল হবে? ওটা হ্যালাইডটি লেখা আছে, ওটা কোন নিউক্লিওফাইলটি হবে, ঠিক আছে? তাহলে সব নিউক্লিওফাইলগুলোর মধ্যে দেখো এটার আকার সবচেয়ে বড়। তার আমরা কি জানি যে নিউক্লিওফাইল হিসাবে কাজ করার জন্য তার আকার খুব একটা বড় হওয়া চলে না। যদি আকার খুব বড় হয় সে কি অ্যাটাক করতে যেতে পারবে না। তার জন্য এটা সবচেয়ে ব্যাড লিভিং গ্রুপ, ব্যাড নিউক্লিওফাইল এটা। আচ্ছা, 8-এরটা, নিচের কোনটি SN1? তাহলে SN1 মানে তোমাকে লিভিং গ্রুপ বের করে কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। তাহলে 4টা থেকে যে কার্বোক্যাটায়ন পাবো তার মধ্যে আমি শুধু এই কার্বোক্যাটায়নটা আঁকছি, ঠিক আছে? এই কার্বোক্যাটায়নটা পাচ্ছি কোথার থেকে? বিয়ের থেকে। তাই তুমি যে 4টা থেকে কার্বোক্যাটায়ন পাবে, এই বিয়ের যে কার্বোক্যাটায়নটা এটা সবচেয়ে বেশি স্টেবল, এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড। তার সাথে সাথে তুমি এখানে হাইপার কনজুগেশনও পাবে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে ওই 2 নম্বরে যে ফার্স্ট অপশান যে কার্বোক্যাটায়নটা পাবে সেটাও কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে এটাও রেজোনেন্স হচ্ছে, এখানেও রেজোনেন্স হচ্ছে। এক্সট্রা ইফেক্ট কি, এই যে কার্বোক্যাটায়নের পরে CH3 কার্বনের 3টে হাইড্রোজেন আছে, এই 3টে হাইড্রোজেনের জন্য তুমি রেজোনেন্সের সাথে সাথে 3টে হাইপার কনজুগেশনও পাবে কিন্তু, যেটা অপশান এর ক্ষেত্রে পাবে না, ঠিক আছে? তার জন্য এটা সবচেয়ে বেশি স্টেবল। দিয়ে 9 হচ্ছে তোমার ভালো নিউক্লিওফাইল ডাইরেক্ট। 10, কোন হ্যালাইডটি সবচেয়ে ভালো নিউক্লিওফাইল? হ্যালাইডটি না, কোন নিউক্লিওফাইলটি সবচেয়ে ভালো নিউক্লিওফাইল, ঠিক আছে? এটাও সেম কোশ্চেন, একই কোশ্চেন বারবার হয়ে গেছে। যাই হোক, 11টা, কোনটি SN2 বিক্রিয়ায় সক্রিয়তা সবচেয়ে বেশি? তাহলে SN2 বিক্রিয়া মানে কি, যে কার্বনের লিভিং গ্রুপটা থাকবে সেই কার্বনের চারপাশে স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক হিন্ডেন্সটা কম হতে হবে নাকি? তাহলে ফার্স্টের যে অপশানটা দেখো, ওই কার্বনের চারপাশে স্টেরিক ক্রাউডিং কম, মানে ওর SN2 বিক্রিয়া সবচেয়ে ভালো হবে। আচ্ছা, 12 যে অপশান, 12 অপশানের ক্ষেত্রে দেখো ডিফারেন্স কি, যে কার্বনে হ্যালোজেনগুলো আছে সেই কার্বন কিন্তু 1 ডিগ্রি। অপশান ডি বাদ দিয়ে, তাহলে অপশান ডি এর ক্ষেত্রে SN2 বিক্রিয়া তো হবেই না, কারণ যে কার্বনে হ্যালোজেনটা আছে সেই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, মানে অপশান ডি এর কথা বলছি। এটা কেন বিক্রিয়াটা হবে না দেখো, তাহলে যে কার্বনে হ্যালোজেনটা আছে তার পাশের এইগুলোতে, তাহলে এখানে কী আছে বলো তো, ইলেকট্রন ঘনত্ব আছে, পাই ইলেকট্রন ঘনত্ব উপর নিচে। যদি ইলেকট্রন ঘনত্ব থাকে তাহলে নিউক্লিওফাইল ওই ইলেকট্রন ঘনত্বটাকে ভেদ করে কার্বন পর্যন্ত পৌঁছাতে পারবে না, তার জন্য এখানে SN2 বিক্রিয়া হয় না। তাহলে 1, 2, 3 ABCA দেখো, তোমার হ্যালোজেনটা হচ্ছে তোমার Cl আর I, তাহলে সবগুলো 1 ডিগ্রি। এবারে Cl আয়ের মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট লিভিং গ্রুপ? আয়োডিন, তার জন্য এই বিক্রিয়াটা সবচেয়ে ভালো হবে 13 ক্ষেত্রে। তাহলে এটা তো নর্মাল রিয়াকশান। 14, ইথাইল ব্রোমাইডের সাথে সিলভার নাইট্রাইট, তাহলে সিলভার নাইট্রাইট মানে AgNO3, যদি পটাশিয়াম নাইট্রাইট থাকতো তাহলে হতো KNO2। তাহলে পটাশিয়াম নাইট্রাইট হলে তুমি এইভাবে লিখতে যে K প্লাস NO2 মাইনাস, তার এখানে কে আক্রমণ করতো? অক্সিজেন, তাহলে ONO হতো। এখানে নাইট্রোজেন আক্রমণ করছে, তার জন্য NO2 হচ্ছে। আচ্ছা, এরপরে আদ্র বিশ্লেষণ, তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে কি, হ্যালোজেনটা বেরিয়ে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেটা যথেষ্ট বেশি স্টেবল, তার জন্য এটা SN1 মেকানিজমেই যাবে। আচ্ছা, লেভেল 2তে বাষ্প দশায় CX, যেখানে এক্সটা হচ্ছে তোমার FCl BRI, তো এদের দ্বিমের ভ্রামকের ক্রম, এটা নর্মাল জিনিস। 2-এরটা, তাহলে 2-এর যে অপশান সিটা আছে দেখো, অপশান ABD এটা নিজেই করতে পারবে, অপশান সিটা বলছি। তো সি এর ক্ষেত্রে CH3 বলো মাইনাস, এখানে তোমার হবে রেজোনেন্স নাকি, আর এখানে CH3O মাইনাস আছে, তাহলে CH3 প্লাস আই দিয়ে ইলেকট্রন পুশ করবে। তাহলে রেজোনেন্সের মাধ্যমে কি হবে, ওই যে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জটা আছে ওর ইলেকট্রন ডেনসিটি কমে যাবে বা ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, তাই নিউক্লিওফিলিসিটি কী হবে, কম হবে। আচ্ছা,
তিনেরটা আমি আগেই বললাম যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের নিউক্লিওফাইলটা আক্রমণ করতে পারেনি, কারণ দ্বিবন্ধনযুক্ত কার্বনে কী হয়, উপর নিচে পাই ইলেকট্রন ঘনত্ব থাকে, সেই পাই ইলেকট্রন ঘনত্বকে ভেদ করে ওই কার্বনে আক্রমণ করে হ্যালোজেনটাকে বের করতে পারবেনি। ঠিক আছে, কারণ কি, এই যে উপর নিচে পাই ইলেকট্রন ঘনত্ব আছে, তার জন্য ওটাকে ভেদ করে ওইভাবে আক্রমণ করা যায় না, এই কেসটা আসে। তাই এটাকে ভেদ করে নিউক্লিওফাইল কিন্তু আসতে পারে না। ঠিক আছে, তাহলে আই মাইনাসটা কোথায় আক্রমণ করবে, যেখানে কোনো ঝামেলা নেই, আক্রমণ করলো, এখান থেকে আয়োডিনটা বেরিয়ে গেল। আচ্ছা, চারেরটা কোনটি লিভিং গ্রুপ হিসাবে সবচেয়ে বেশি কার্যকরী, তো এটা আমি ক্লাসেই বলেছিলাম। তাহলে অপশান সিয়েরটা দেখো, এই যে গ্রুপটা আছে এটা প্লাস আর ইফেক্ট আছে, তাহলে প্লাস আর ইফেক্ট যদি থাকে ও নেগেটিভ চার্জের ঘনত্বটা আরও বাড়াবে, মানে স্থায়িত্ব কমে যাবে। আমরা কি জানি যে অ্যানায়নের ক্ষেত্রে নেগেটিভ চার্জের ঘনত্বটা চারদিকে ছড়িয়ে দিতে হয়, যে কোনো চার্জের ক্ষেত্রেই। তাহলে যদি নেগেটিভ চার্জটা চারদিকে ছড়িয়ে যায় সেক্ষেত্রে স্থায়িত্ব বেড়ে যায়। যেমন দুইয়েরটার ক্ষেত্রে দেখো CF3 আছে পুরো মাইনাস আই ইফেক্ট, তো ইলেকট্রন টানবে, ইলেকট্রন টানার মাধ্যমে ও নেগেটিভ চার্জটাকে চারদিকে ছড়িয়ে দেবে, স্থায়িত্ব বেড়ে যাবে। কিন্তু তিনেরটার ক্ষেত্রে রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন পুশ করছে, যদি পুশ করে আবার অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জটার পরিমাণটা বেড়ে যাবে, তাহলে ওর স্থায়িত্বটা কী হবে, কমে যাবে, তার জন্য এটা ভালো লিভিং গ্রুপ হবে না। এখানে CH3 প্লাস মানে হাইপার কনজুগেশনের মাধ্যমে CH3 ইলেকট্রন পুশ করবে, তাহলে ইলেকট্রন যদি পুশ করে এই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে স্থায়িত্ব কমে যাবে। তাহলে যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে তোমাকে টানতে হবে বা চারদিকে ডিসপার্স করতে হবে, ছড়িয়ে দিতে হবে, তাহলে তার স্থায়িত্ব বেশি হবে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর যেটা আছে যে অ্যালকিল ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ NaI এর উপস্থিতিতে দ্রুত গতিতে ঘটে। ঠিক আছে, তাহলে অ্যালকিল ক্লোরাইড মানে ধরো CH3CH2Cl, এখানে তুমি দিলে NaI, তাহলে দ্রুত গতিতে ঘটে, তাহলে এখান থেকে Cl বেরোবে, এখানে I মাইনাস অ্যাটাক করবে, মানে এখান থেকে তৈরি হবে CH3CH2I। ঠিক আছে, তাহলে I মাইনাসটা কি আমরা জানি ভালো নিউক্লিওফাইল, আবার I মাইনাসটা কি একটা খুব ভালো লিভিং গ্রুপও, তাহলে অ্যাসারশন রিজন দুটোই ঠিক, তাহলে রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা, কারণ I মাইনাসটা মানে গুড লিভিং গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ গুড নিউক্লিওফাইল। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে DPP3টা সলিউশন করে দেবো। ওকে, থ্যাংক ইউ।